আমি ওনাকে কতগুলো জায়গায় রেসপন্স করি। আমি শুরু থেকে আপনি এখানে অনেকবার আলোচনা করছি, জুলাই গণ অভ্যুত্থানের আইনি ভিত্তি চাও গণ অভ্যুত্থান বিরোধী, কারণ গণ অভ্যুত্থান ইটসেলফ একটা ম্যান্ডেট, এর মধ্যে দিয়ে সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে। তারপরে আপনি যখন আবার এটা আইনি ভিত্তি চান, আপনি গণ অভ্যুত্থান বিরুদ্ধে অবস্থান নেন, স্পিডের বিরুদ্ধে 1 নাম্বার। তো ফলে জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট দাবি করার এই যে রাজনীতিটা, এটা ঠিক আওয়ামী লীগের রিঅ্যাকশনারি পলিটিক্স। আমরা বলছি জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট দাবি করবে শুধুমাত্র শহীদরা, জীবিত লোকদের কোনো ক্রেডিট নাই, আছে দায়িত্ব। তো সেই দায়িত্ব না করতে, পালন করতে না গিয়ে আপনারা সমাজকে ভাগ করে ফেলতেছেন। ভাগ করতেছেন কি, অমুক করলে জুলাই বিরোধী, তমুক জুলাইয়ের ঠিকাদার, তমুক গাদ্দার, এই সমস্ত কথাবার্তা। এখন আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, পিআর পদ্ধতিটা চাওয়া হচ্ছিল কেন? রাজনীতির জন্য না, ক্ষমতার জন্য? ভাই এটা কেমনে কোন নিয়ে তোমরা হামলা করেন না। আপনার কেন, আপনার রাজনীতি বিকশিত করতে হলে মাঠে দলগুলোকে, আমি যে কথাটা বলছিলাম, এটার জবাবটা উনি যে পিআর দিয়ে দিল, এটা মিসফিট জবাব। হ্যাঁ, ব্যথা পাইছে হাঁটুতে, মলম পুলের গোড়ায় দিলে হবে না। হ্যাঁ, পিআর পদ্ধতির দিয়ে এটার জবাব হবে না। আমি বলতেছি মাল্টি পার্টিজান ব্যবস্থাপনার বিকাশ হবে কিভাবে? পিআর দিয়ে নো, মাঠে রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে। ফলে এটা জবাব পিআর করলে কি সংযোগ স্থাপন হয় না? ক্ষমতা স্থাপন হয়, ক্ষমতার ভাগ। আমি যে ভোট পাবো কিসের ভিত্তিতে? আপনি ভোট, আপনার ভোট পাওয়ার জন্য সংগঠন গড়ে তোলেন, মানুষ আপনার ক্ষমতায় নিয়ে আসবে। ভোট পিআর করলে কি প্রত্যেকটা থাকে সংসদে অনেকগুলো দল থাকে। আগে রাজনীতিটা করেন, রাজনীতি করছি না আমরা, কথাটা জনগণ ক্ষমতায় দেখ আপনাদের, রাজনীতি করছি না। আরে ভাই কথাটা বুঝেন না কেন? আমি বলতেছি যে রাজনীতি বিকাশের জন্য পিআর জরুরি না, জরুরি হলো জনগণের সাথে রাজনৈতিক দলের সম্পর্ক। দ্যাট ওয়াজ মাই আর্গুমেন্ট, এক নাম্বার। আচ্ছা, আরেকটা হলো যে দেখেন, আপনার 3 তারিখে, আপনাদের মনে আছে 3 আগস্টের 3 তারিখে আমি মাওলানা মামুনুল হকের একজন ভক্ত আলেম হিসাবে, কিন্তু উনি যখন কামাল সাহেবের বাসায় আপনার বৈঠকের জন্য গেল, যে আমরা এইসব আগ্রাসনের মধ্যে নাই, মানে যখন আন্দোলন তুঙ্গে চলতেছিল, তখন আমরা খুবই কষ্ট পাইছিলাম। এখন কথায় কথায় জোলাই বলে চিৎকার যখন করেন আপনারা, হ্যাঁ, আমি বলবো যে আপনারা আপনাদের উপর চালান কেন? না না, আপনারা জোটে সবাই তো আছে, জোটে আর অন্যরা শুধু আপনি ইসলাম আন্দোলনের একজনকে দেখেন আমরা কেউ গেছে, আমি ইন জেনারেলি বলতেছি, ইভেন জাতীয় পার্টি এখন জুলাইয়ের অভ্যুত্থানে শক্তি দাবি করে। এই যে জুলাইকে নিয়ে ব্যবসা, হ্যাঁ, আমরা তো জানি কে কি ভূমিকা পালন করছে, আমরা মাঠে ছিলাম, আমরা দেখছি। তো ফলে এখন আপনার জুলাই গণ অভ্যুত্থান একটা বিশাল ব্যাপার হয়ে গেছে, এর স্টেক নিতে হবে, এর আলোকে নিজের রাজনীতি, নিজের দলকে শক্তিশালী করতে হবে। এগুলো এন্টি ন্যাশন পলিটিক্স, এগুলো জাতি গঠনের বিরুদ্ধে রাজনীতি। জাতি গঠনের পক্ষের রাজনীতি, জাতি গঠনের পক্ষের রাজনীতি হলো গণ অভ্যুত্থান যেরকম এটার কোনো দলীয় চরিত্র ছিল না, একইভাবে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলো তারা হাসিনার কাঠামোর বাইরে একটা রাষ্ট্র দেখতে চায়, দল যার যার, রাষ্ট্র সবার। তো ফলে সেটার জন্য কি লাগবে? একটা ইনক্লুসিভিটি লাগবে, একটা ভ্যালু বেস পলিটিক্স লাগবে আপনার। সে ভ্যালু বেস পলিটিক্সের জন্য, পলিটিক্সটাই একটা নতুন চ্যালেঞ্জ আকারে রাজনৈতিক দলগুলোর জন্য হাজির হয়েছে। ফলে এখানে জামাত ইসলামের মতো যারা পলিটিক্যাল ইসলাম করে, এখানে জামাত ইসলামী একমাত্র ইসলামী প্রতিনিধিত্ব করে না, এখানে ইসলামী আন্দোলনে একমাত্র ইসলামী দল না, হ্যাঁ, এখানে নিজাম ইসলামও তো আছে, নিজাম ইসলাম তো বিএনপির সাথে আছে, অন্যান্য দল এখনো কোনো জোটে যায়নি, জমিয়তুল ইসলাম আছে, হ্যাঁ, নিজাম ইসলাম আরেকটা দল, তাদের সাথে আপনাদের অনেক পার্থক্য আছে, আমি বলে আমাদের সাথে, হ্যাঁ। ফলে এখন না, আপনার সাথে কৌশলগত জোট, এনে তো সবাই তো এক রাজনীতি করতেছে না, জামাতের রাজনীতি আর ইসলামী আন্দোলন রাজনীতি এক, এই জন্যই তো জোট করি না, সমঝোতা করি। হ্যাঁ, সমঝোতা করেন। তার মানে আপনারা এই যে বর্গ, এটা বর্গ বলে অন্য তাহলে, এই বর্গ হইলেও রাজনীতি যেহেতু আলাদা, তার মানে এখানে একক ইসলামী রাজনীতির ক্রেডিট কেউ দাবি করতে পারবে না, বা কৃতিত্ব দাবি করতে পারবে, করলে জনগণ বিভ্রান্ত অবশ্যই। হ্যাঁ, তো সেদিক থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দেখেন, বাংলাদেশের মানুষের মূল সমস্যাটা কি? আপনি হাসিনা কি করতো সেটা আমাদের মাথায় রাখতে হবে। আপনার অধিকার কি, আপনি চাকরি পাচ্ছেন কিনা, এগুলো জিজ্ঞেস করতো না, বলতো তুমি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, হ্যাঁ, তুমি আস্তিক না নাস্তিক, তুমি শাহবাগী না সাপ। ফলে এইভাবে সমাজকে আপনি যখন বিভক্ত করবেন, সেখানে এই দেশ কোনোদিনও দাঁড়াবে না। এই জন্য এই সমাজকে বিভক্ত করার জন্য কতগুলো পলিটিক্যাল পার্টিগুলোকে, বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী যারা আজকে এই যে, হ্যাঁ, আজকে একটা ইসলামী শক্তিদেরকে যারা আলাদা করার জন্য জুলাই 5 তারিখ থেকে এই ইন্ধন দিচ্ছে, কারা দিচ্ছে আমরা তো জানি, তাদের পিছনে যারা আছে তারা পরীক্ষিত বাম বাটপার, হ্যাঁ, তাদের নেতৃত্বে এই দিক দিয়ে তারা আগাচ্ছে। অথচ এখানে 5 তারিখের পরে আমরা চাইছিলাম কি, 5 তারিখে যারা চাইছিলাম যে 100% বিরোধিতা রাজনীতি বাদ দিয়ে, এজেন্সি অস্বীকার করতেছেন, 5 তারিখের পরে আমরা চাচ্ছিলাম এই ধরনের বিরোধিতার রাজনীতি বাদ দিয়ে, প্রতিহিংসার রাজনীতি, প্রতিদ্বন্দ্বিতার রাজনীতি বাদ দিয়ে আপনার বেটার পলিসি নিয়ে জনগণের কাছে যান। যে পলিসি মানুষ পছন্দ করে তাকে সময় নেই। আমাকে একটু ওনার কাছে শেষ বক্তব্যটা শুনে আসি। ফেসিবাদের রাজনীতি থেকে আমরা সরে আসতে পারছি কিনা, বা আপনারা যারা বর্গ, সেই বর্গটা কতটুকু আগ্রহী বা কতটুকু সামনের দিকে আগাচ্ছে? আমরা খুব করে চাইছি যে ফেসিবাদের সেই রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা, কিন্তু পারতেছি না কেন? এই ফেসিবাদী চিন্তা কাঠামো সবার মধ্যে খুব বড় সড় আকারে ঢুকে আছে। যেমন ধরেন রনি ভাই, আপনি মাইন্ড করেন না, প্রথমে করেছে মামুন সাহেব এটা করছে, পরে কান আপনারা। প্রথম আলো করে কি 13 কোটি ভোটার, তার মধ্যে 1000 সামথিং এর মতামত নিয়ে ইসলাম আন্দোলন ভোট আছে পয়েন্ট সামথিং। এভাবে যে মানে এটা
অন্যের একটা দায় ইসলামপন্থী করে জেনারেলাইজ করে দেওয়া যেটা এটা আসলে আমি জার্নালাইজ করি না, আমি স্পেসিফিক নাম ধরে কেন বলছি? এরপর আবার হচ্ছে আপনারা এরপর কিন্তু ইসলাম বাংলাদেশ তো আপনাদের সঙ্গী তো তারা, মামুনুল হক আপনাদের সঙ্গী না? সঙ্গী একটু আগে আপনি বলছেন যে হ্যাঁ। যার যার রাজনীতি তার আলাদা, তার মতো সঙ্গী, প্রয়োজনের সঙ্গী। আমি তো পরিষ্কার করে বলছি, আপনাদের রাজনীতি আলাদা, মামুনুল হকের রাজনীতি আলাদা, কিন্তু উনি এই ঘটনা 3 তারিখে ঘটাইছেন। ওনার রাজনীতি আমার রাজনীতি আমার, যেই দিন মামুন সাহেব ওইখানে গেছে সেদিন আমার নামে আমি গুলি মাথায় নিয়ে পল্টনে শাহবাগে মিছিলে গেছে, তাহলে ওই রাজনীতি কেমন একা হলো? ফলে যারটা তারটা তার, আমারটা আমার। আর ইসলামী কোনটা যেন প্রশ্ন ফেসিবাদের চিন্তা ভাবনাকে আমরা এখনো লালন থেকে করছি আমরা কিনা? বেরোয় আসতে চাই। এখন সেই বেরোয় আসার জন্য বাংলাদেশের যে দীর্ঘদিন যেটা বসে আছে, মাইক্রোফ্যাসিজম যেটা বসে আছে, সেই মাইক্রোফ্যাসিজম দূর না হলে সেটা দূর হবে না। এবং সত্য কথা হলো বাংলাদেশের সরকার ব্যবস্থা, সচিবদের মনোভাব, জনপ্রশাসন যেভাবে গড়ে উঠছে, এই জায়গাতে না ভাঙলে এটা হবে না, কিন্তু শুরু করতে হবে। সে শুরু করার সূচনা বিন্দুটা আমরা জুলাইকে অভ্যুত্থানকে ধরি। এই বিএনপি একটা কথা বলে কি যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করবো না, আবার এক সময় বলে যে আমরা শরিয়াকে বিশ্বাস করি না, বলছে না? তো দ্বিমুখী কথা বলা দরকার কি? এটাই তো ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে। যদি শরীর বিশ্বাস না করেন পরিষ্কার বলে ফেলেন যে শরীর বিশ্বাস করেন না, আবার ওইখানে গিয়ে টুপি মাথায় দিয়ে আমি ইসলামের কল্যাণ মানে ইসলামীতে আইন করবো না, এটা বলা দরকার কি? আমরা পরিষ্কার করে বলি আমরা মানুষ অধিকার ভিত্তিক রাজনীতি করি। আর অধিকারটা সংজ্ঞায়িত করবো কি করে? অধিকারটা সংজ্ঞায়িত কি করে? আমি ইসলাম দিয়ে সংজ্ঞায়িত করবো, সেটার কথা আমরা বলছি। আর যদি কেউ বিগত হাসিনা বিরোধী স্বৈরাচারী আন্দোলনের কেউ বিশেষ করে কেউ কৃতিত্ব দাবি করতে চান করেন, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো অন্য কাউকে বাদ দিয়েন না। ইনক্লুডিং এক্সক্লুসিভ করতে গিয়া কাউকে বাদ দিয়ে দেন না, অন্তর্ভুক্ত বাদ দিয়ে। আরেকটা প্রশ্ন আছে, আপনারা যেটা বর্গ বলছেন, জোট বর্গ যেটা বলছেন দল মিলে, এখন আপনাদের জামায়াত ইসলামীর সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব চলছে কিনা, বা আসন ভিত্তিকের কোনো কারণে কি দূরত্ব তৈরি হচ্ছে কিনা? বেশ করে আমি একটা প্রশ্ন শেষ করেছি যে এনসিপি যুক্ত হয়েছে, এলডিপি যুক্ত হয়েছে, এবিপি পার্টি যুক্ত হওয়ার কারণে আপনাদের গুরুত্বটা কমে আসছে না, গুরুত্ব কমে নাই, কিছু চলে নাই, কিন্তু হয়েছে কি ওনারা যুক্ত হয়েছে 27-28 তারিখের পরে। এখন আমরা জামাত ইসলাম সহ এই 8 দল, তখন আমাদের মধ্যে আসন সেটেলমেন্ট নিয়ে এক ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তী যখন ওনারা আসছে তখন একটা বড় ধরনের একটা মানে অনেক বেশি আসন ছাড়তে হচ্ছে। যেমন আমাদের একজন যুগ্ম মহাসচিব ঢাকা 11-তে ইলেকশন করার সব প্রস্তুতি নিয়ে ফেলছে, এখন ওখানকার নাহিদ ভাইকে ছেড়ে দিতে হচ্ছে। তো এগুলো নিয়ে আবার সবগুলোকে আবার রিসাফলিং করতে হচ্ছে, সেটা নিয়ে সময় লাগতেছে। এবং আপনি জানেন যেগুলোতে একটু অস্বস্তিতে থাকে, কিন্তু গত 2 দিন আগে আমাদের নায়েবে আমির সহ আবদার ভাই ছিলেন, মিটিং একটা হয়েছে, অস্বস্তি কেটে গেছে, শীঘ্রই সেটা আসবে। আজকে এটা হয়ে যেত, গতকালকে হয়ে যেত, কিন্তু তার হিসাবে শাশুড়ি মারা গেছেন, আর গতকালকে এটা হয়ে যেত। তাহলে কোনো চাহিদা আমরা যতটুকু গণমাধ্যমে পাই, আপনাকে 150টা আসন চাচ্ছেন, এরকম কোনো খবর আছে? এখানে কোনো চাওয়াচাওয়ার বিষয় না। আমাদের আমি বারংবার বলছেন যে আমরা 300 আসন নিয়ে বসবো, এই আসনে কার হওয়ার সম্ভাবনা বেশি। তার যদি একটা তো হাত পাখা জয়ের সম্ভাবনা নাই, হাত পাখা একটাও চায় না, আবার 300তে হাত পাখার সম্ভাবনা, 300ই হাত পাখা। বিষয় হলো আমাদের জয়ী হয়েও আসতে হবে জুলাইয়ের রক্তটাকে সার্থক করার জন্য। জোটের পক্ষ থেকে বা যদি বলি বর্গের পক্ষ থেকে 35টা আসন যদি আপনাদেরকে দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে, ওইটা মানে এক পর্যায়ে আলোচনা ছিল, কিন্তু ওটাতে আমাদের একটু ছিল, আমাদের আবার পর্যালোচনা ছিল, সেই পর্যালোচনা হচ্ছে, এটা আর একটু বাড়বে বা কমবে এটা সিদ্ধান্ত। ধন্যবাদ জনাব রেজাউল করিম রনি। জামায়াতের সাথে যুক্ত হয়েছে, ওনারা বলছেন না যুক্ত, কিন্তু আমি বল বর্গ বাড়িয়েছেন, বর্গ বাড়িয়েছে এনসিপি, এবি পার্টি, এলডিপি, কর্ণেউলির মতো লোক যুক্ত হয়েছেন। এরপরে কি আপনার কি মনে হচ্ছে ইসলামী আন্দোলনে এই বর্গের মধ্যে একটা তাদের গুরুত্ব কমেছে? এইটা ওনারা বলতে পারবে। আমি ইসলামী আন্দোলন তারা তাদের অ্যাপ্রোচটা মোটামুটি ধরেন একটা মানে সবাইকে নিয়ে কাজ করার অ্যাপ্রোচ আছে, যেটা তারেক রহমান আসার পরে আমরা কিন্তু দেখলাম। আমরা তারেক রহমান আসার আগে কি দেখছি? হ্যাঁ, আগে দেখছি ধরেন সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষায় তারা গালাগালি করা, চাঁদাবাজি হচ্ছে ধরেন আপনার ভুরুঙ্গামারিতে, এই তারেক রহমান জবাব দে চাঁদা কেন, মানে এজিফ তারেক রহমান চাঁদাবাজি প্রমোট করতেছে বা প্রতিনিধিত্ব করতেছে। ফলে এই ধরনের আপনার ন্যারেটিভ পলিটিক্স আমরা দেখছি। হ্যাঁ, ধরেন একটা অন্তর্কুন্দলে মারা গেল, হ্যাঁ এই বিএনপি চাঁদাবাজের দল, আরে ভাই 8,000 লোক তো বহিষ্কার করছে, পুলিশিং এর কাজটা তো পুলিশকে করতে হবে। হ্যাঁ, আচ্ছা অন্য দল কি চাঁদাবাজি করে নাই? এনসিপি করে নাই? জামাতের লোক বহিষ্কার হয় নাই? হয়েছে তো। হ্যাঁ, ছোট মানে এখন কম আর বেশি, কিন্তু এটা তো সমস্যা, কাঠামোগত সমস্যা। আপনি ময়লা সোয়ারেজ এই জুট এরকম রাইখা দিবেন আর সাদা বলে চিল্লাবেন, হবে না তো। তার মানে আপনার এই কাঠামোগত সংস্কারের জন্য একটা আমাদের গণতান্ত্রিক একটা রূপান্তর দরকার, রাষ্ট্রের কাঠামোগত একটা রূপান্তর দরকার। চাঁদাটাকে কি বৈধতা দিচ্ছেন? কোথায় বৈধতা দিলাম? মানে যে চাঁদা দূর হবে না, আপনি ক্ষমতা নিলে আপনি চাঁদাবাজি করবেন যদি এই কাঠামো আপনি দূর না করতে পারবেন। নো, এই আওয়ামী লীগের জায়গায় বিএনপির লোক, জামাতের লোক যে ক্ষমতা আসবে সেই লোক যাবে, কারণ কাঠামোটা তো রয়ে গেছে, এটা ইকোনমি আছে। জুটের এই ব্যবস্থা, ময়লার এই ব্যবস্থাপনা যদি আপনি রেখে দেন, ফুটপাতে যে লোক চাঁদা দেয় সে তো চাঁদা দেওয়ার বিনিময়ে কি পাচ্ছে? একটা জীবিকার সুযোগ পাচ্ছে। কিন্তু আপনি রেগুলেশনের মধ্যে আনেন, সেটা সিটি কর্পোরেশনের আওতায় নেন, সিটি কর্পোরেশন এটা দায়িত্ব রক্ষণাবেক্ষণ করুক, সিটি কর্পোরেশনকে সে একটা ভাড়া দেখ, জায়গাটা পরিষ্কার করে রাখুক। আপনাদের সিস্টেমের সারা পৃথিবীতেই আছে, আপনার দেশে নাই কেন? এটা পলিটিক্যাল ক্যাডার দ্বারা নিয়ন্ত্রণ করতে হয় আপনার। হ্যাঁ, এখন নিয়ন্ত্রণ করার পরে আপনি ওই লোককে বলেন যে চাঁদাবাজ, আপনি নিজে হইলেন
আপনি প্রশাসনে যেখানে আপনার ক্ষমতা আছে এটা আপনি দখল করেন নাই, করছেন তো? আপনি কি প্রশাসনের লাইসেন্স বের করেন নাই আপনার লোকজনকে দিয়ে? জামাত শিবির করেন নাই, করছে তো? ফলে যার যেখানে ক্ষমতা আছে সে সেখানে দখল করছে। বিএনপির মাঠে ক্ষমতা আছে, মাঠ দখল করছে। আপনার প্রশাসনে গুপ্তভাবে ঢোকার সুযোগ ছিল, আপনি প্রশাসন দখল করেছেন। ফলে আমি বলছি স্বচ্ছতা ছাড়া, হ্যাঁ, ট্রান্সপারেন্সি ছাড়া জনগণের আস্থা অর্জন হয় না। এই যে আপনারা রাজনৈতিক দল, এতগুলো দল, আপনারা এতদিন আন্দোলন করলেন, আপনারা তো হাসিনার অনেক মায়ের খাইছেন। এবার জামাত শিবির ইসলামিস্ট টুপি দাঁড়িয়ে দেখলে পিঠে আমার একটা কালচার হয়ে গেছিল। মানুষ আপনাদের ডাকে সারা দিয়ে নামে নাই কেন? কারণ মানুষ আপনাদের ট্রাস্ট করে না। ভেরি সিম্পল। একটা নির্দলীয় ব্যানারে নামতে হয়েছে কেন? গণ অভ্যুত্থান হয়েছে কেন? কারণ এখানকার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে মানুষ ট্রাস্ট করে নাই। কারণ ফলে এখন আপনারা যে জোট করতেছেন, এই জোটের সাথে জনগণের ভাগ্য উন্নয়নের সম্পর্ক আছে, এটা জনগণ অন্তত বিশ্বাস করে না। জনগণ যারা করে করুক, আমি করি না। কেননা এই জোটের মধ্যে আপনারা অনেক কথা বলতেছেন, যেমন ইসলামী দলগুলো একটা জোট করতেছে যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, আছে হলো ভোটের সম্পর্ক, ক্ষমতার সম্পর্ক। কেউ কেউ বলতেছে যে এবার ইসলামী শক্তিকে এক বাক্সে ফেলবো। এক বাক্সে আবার 100 জনের মতো আলেম ওনারা কিন্তু আবার বিবৃতি দিচ্ছেন যে ওনারা যেটা বলতেছে এটাতে যেন জনগণ যাতে বিভ্রান্ত না হয়। হ্যাঁ, তারা আলাদা জোট হইতে পারে, ডেফিনেটলি ইসলামী দলগুলো আলাদা জোট করতে পারে, জোটের রাজনীতি কোনো সমস্যা নাই। কিন্তু সেখানে ইসলামী জোট আকারে আখ্যায়িত করা, এই জোটে ভোট দিলে ইসলাম বিজয় হবে, এই ধরনের কথা বলা এটা প্রতারণা। এটা কিন্তু আলেমরা বলছে, আমার কোনো সমস্যা। আমি এখানে শেষ করে দিই। ফলে এখনকার যে জোটের রাজনীতি, এটা হলো কি, জোটটা দেখেন আগের দিনেও যে জোটগুলো হয়েছে, এখন জোট হয়েছে, জোটে তো 54 বছরে বাংলাদেশের রাজনীতি আগায়নি। কেন আগায়নি? যে কোনো ঐক্যের জন্য, মানে আপনার বন্ধুত্ব যদি আমরা সহজ করে বলি, বন্ধুত্বের 3টা গ্রাউন্ড থাকে দার্শনিকভাবে। একটা হলো নীতিভিত্তিক, একটা হলো আপনার গোত্রভিত্তিক, মানে আপনি আমার বংশের, আপনি আমার একটা, আরেকটা হলো প্রয়োজন ভিত্তিক। এর মধ্যে প্রয়োজন ভিত্তিক যে বন্ধুত্ব, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট বন্ধুত্ব। সবচেয়ে উৎকৃষ্ট বন্ধুত্ব হলো কোনটা? যেটা মতাদর্শিক বা নীতিভিত্তিক। যেমন আমি আপনার মতাদর্শকে সাপোর্ট করি, হ্যাঁ, তারপরে এই জন্য আমরা এক, কিন্তু আপনার মতাদর্শ ভিন্ন, আমার মতাদর্শ ভিন্ন, কিন্তু প্রয়োজন এখন আমরা একজন আরেকজনের লাভবান করব, এই বন্ধুত্ব সবসময় সবচেয়ে নিকৃষ্ট বন্ধুত্ব। আমি আপনাকে একটা প্রশ্ন শেষ করে দিই, সেটা হচ্ছে আপনি একটা কথা বলছেন, মার্কার প্রতি মানুষের একটা আগ্রহ আছে, আকাঙ্ক্ষা আছে, সেটা বিএনপি ধানের শীষ দিয়ে সবাইকে মোটামুটি আশ্বস্ত করতে পেরেছে। কিন্তু জামায়াত যাদের নিয়ে জোট করলো, আসন জোট, যেটা নির্বাচনী জোট, সেই জোটে তো তাদের কোনো প্রতীক নাই। প্রতীক তো যার যারটা আলাদা আলাদা করে করবে, তারা সেইভাবে তারা জোটটা করেছে, যার যার দলের প্রতীকেই তারা নির্বাচন করবে। তো সেই ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে গিয়ে কি তাহলে এই জোটটা পিছিয়ে পড়ে আছে কিনা? এইটা আমি বলতে পারবো না, কারণ আমার কাছে মনে হয় ধরেন জামাত ইসলাম সর্বোচ্চ 18টা আসন পাইছে। তো যে দল সর্বোচ্চ 18টা আসন পাইছে, ওইখানেও কিন্তু একটা গণঅভ্যুত্থান পরবর্তী, মানে 90-এর পরের কথা বলতেছি। তো এখন ধরেন সেটা বেড়ে কত দূর হয়েছে, ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবল, 80টা, 90টা। তো সেটাও তো ক্ষমতার জোট হচ্ছে না, মানে আপনি তো মানে ক্ষমতা নেওয়ার মতো জোট। ফলে আপনার যদি এই অবস্থাটাই থাকে, হ্যাঁ, আমি অনেক বাড়াইও বলতেছি, তারপরে আপনি যদি ধরেন আপনি আসন ছাড়বেন, তারপরে এক জোট 100 জন চাচ্ছে, আরেকজন চাচ্ছে যে না ও মুখের চেয়ে আমাকে বেশি প্রাধান্য দিতে হবে, এইটা ওনারা কিভাবে ম্যানেজ করবে এটা ওনারাই ভালো জানে। কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে কি, ধরেন এইটা আপনার এই যে আমরা যেটা বললাম যে এখন 5 তারিখের পরে আমাদের একটা মাল্টি পার্টিজান পলিটিক্স করার সুযোগ ছিল, সেইটা খানিকটা ক্ষতিগ্রস্ত হলো। যেমন ধরেন ইসলামী আন্দোলন, ভাই আছে উনি বলবেন, আমি এটা প্রশ্ন করে আসি, আমি মার্কার ক্ষেত্রে এখনই যে আমরা ধরেন এই আরপিওর একটা পজিটিভ দিক আছে, যেমন ধরেন ছোট দলগুলোর মার্জ হওয়ার সুযোগ কম, এতে করে দলগুলো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, তারা মাঠে ঘাটে যাবে, জনগণকে বোঝাবে তাদের রাজনীতি বিকাশ। এই যে আমরা যে মাল্টি পার্টিজান, মানে বহুদলীয়, আমাদের তো অনেক রাজনীতি দল দরকার, দল না, অনেক রাজনীতি দরকার। তো আমাদের অনেক দল আছে, সেই দলগুলো করে কি একটা আরেকটা জোটের মধ্যে গিয়ে, হ্যাঁ, কিছু ব্যক্তিদের সুবিধার মধ্যে তারা নিয়ে আসে এবং জনগণ আশাহত হয়। ফলে এখানে রিয়েলি জনপ্রতিনিধিত্বমূলক দল, মানে রাজনৈতিক দল গড়ে ওঠার জন্য এককভাবে লম্বা সময় ধরে ফাইট করে, হ্যাঁ, জনগণের আস্থা অর্জন করে যদি দলগুলো বিকশিত হয়, তখন হলো এই দ্বিদলীয় বর্গ, যেটা এতদিন আওয়ামী লীগ বনাম বিএনপি ছিল। এখন আমি চাই না কোনোভাবেই এটা বিএনপি বনাম জামাত বা জামাত জোট হয়ে যাক। আমি চাই এখানে আরো 4-5টা পার্টি ইকুয়ালি বিকশিত হোক, যাতে করে এই ছোট ছোট দলগুলো বা কোটা সোসাইটি, হ্যাঁ, বা এস্টাবলিশমেন্ট আপনার এই ভাগ হয়ে যায়, যে ক্ষমতায় থাকলে বিএনপির দিকে থাকবে, অথবা নেক্সট ক্ষমতার জন্য জামাতের দিকে ঝুঁকে যাবে, এবং করাপশনের এই সিন্ডিকেটটা অটুট থাকবে। কিন্তু যদি এটা আপনার আনপ্রেডিক্টেবল থাকে, যে কোনো দল ক্ষমতায় আসেও যেতে পারে, ইকুয়ালি যদি 8-10টা দল বা 4-5টা দলও যদি, মানে বাইনারি না, জাস্ট 2টা না, 3-4টা যদি দল ইকুয়ালি সম্ভাবনায় থাকে, তখন করাপশনের রেটটা এমনিতেই কমে যাবে। ধন্যবাদ আপনাকে। যদি অনেকক্ষণ কথা বললাম রেজাউল করিম মনির সাথে, শেখ ফজল করিম মারুফ আপনি সেই সময়টা পাবেন। আমার প্রথম প্রশ্ন হলো যে আপনারা জামায়াতের সাথে যে জোটটা করেছেন সেটা কি আসলে প্রয়োজন ভিত্তিক নাকি নীতি ভিত্তিক, একটা প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে আপনারা যে ইসলামী জোটগুলো করেছেন সেই ইসলামের সাথে কত সম্পর্ক নেই, এরকম একটা কথা বলেছেন যে আসলে ইসলামিক জোট আপনারা একই বাক্সে ইসলামী ভোটগুলো একসাথে করছেন। সবাইকে ধন্যবাদ। প্রথম কথা হলো যে আর কতবার বললে এটা আসলে আপনারা বলা শুরু করবেন যে জামাতের সাথে কোনো জোট হচ্ছে না। জামাতের সিনিয়র নেতারা বলছে, আমাদের সিনিয়র নেতারা বলছে, বারংবার আমরা বলে আসছি এটা কোনো জোট না,
এটা একটা আসন ভিত্তিক সমঝোতা, সমঝোতা জোট। হ্যাঁ, জোটই না আসলে, জোটের কোনো ফরমেশন এটা না। এখন হয় কি, মানে বাংলাদেশের 54 বছর রাজনীতি ভাইলে বলা জোট জোট জোট, ফলে জোটের বাইরে যে একটা কিছু হইতে পারে এটা সাধারণ মানুষ নিচ্ছে, কিন্তু আমরা অনেকে নিতে পারছেন না, সেটা নিয়ে কারেকশনের শুধু এরকম জোট মানে শুধু আসন সমঝোতা বলবেন, আসন সমঝোতা, এটা একটা আসন সমঝোতা, আর কিছু না। আর কিছু না এটা। আর দ্বিতীয় কথা হইলো যে আমাদের এখন আপনাদের নেতৃত্ব দিচ্ছে না, কেউ কোনো নেতৃত্ব দিচ্ছে না, তাহলে কি জোট বলবে আপনাদের? এটা একটা আসন সমঝোতা না, মানে আসন সমঝোতা জোট না, জোট না, জোট বলতে হবে কেন? মানে পরিচয় কি, একগুচ্ছ রাজনৈতিক বিএনপি সংগঠন জামাত জোট ছিল এক সময়, না না, এখন ওই যে ওই চিন্তা কাঠামো শব্দটা ওইরকম হয়ে গেছে, ওটা বলতে হবে কেন যে জামাত জোট? মানে জোটই হচ্ছে না, এটা সমঝোতা হচ্ছে। তো একদিকে বিএনপি তো তারা জোট বলেন, যা বলেন, আর এটা হলো অন্য অনেকগুলো দল, তারা জামাত আসন সহ 11 দল এরকম বলবো, বলতে পারেন, কিন্তু অন্য 11টা দল মিলে একটা সমঝোতা করছে। এখন এটা কি প্রয়োজন ভিত্তিক না আদর্শ ভিত্তিক? আমি ভাইয়ের সাথে খুব শক্ত দ্বিমত করি। ভাই বলেন দিকে চাঁদাবাজি দূর করা যাবে না, সিস্টেম হয়ে আছে, মার্কার প্রতি আগ্রহ, হ্যাঁ, এগুলো সব হইলো ভাই পুরাতন যে প্যারাডাইমটা ছিল বাংলাদেশের রাজনীতির, ওই প্যারাডাইমের আলাপ। আমি বিনয়ের সাথে বলি, বাংলাদেশের 5 আগস্টের পরে এই পলিটিক্যাল যে প্যারাডাইম, এটা পুরো ভেঙে গেছে। প্যারাডাইমে কোন অর্থে বলছি, আমি আপনার এখানে একবার 2-1 বার বলছি যে মানুষ রাজনীতি কেন করে, দল কি করে গঠন হচ্ছে, নেতা তার দলের মধ্যে কি করে পাওয়ার এক্সারসাইজ করতেছে, এবং জনগণের সাথে তার সম্পর্কটা কি, এই যে মাপকাঠিগুলো, এই যে ইন্ডিকেটরগুলো, এটাকে যদি আপনি একটা প্যারাডাইম ধরেন, তাহলে আগের প্যারাডাইমটা পুরোটা বদলে গেছে। এগুলো আমরা বহুবার বলছি। না, নতুন একটা প্যারাডাইম আসছে, যেই প্যারাডাইমে জনগণের জন্য রাজনীতি করা, আদর্শ ভিত্তিক রাজনীতি না, জনগণের জন্য রাজনীতি করা। তো এখনই যেটা হচ্ছে, দুইটা বর্গ যদি বলে, জোট না বলে, এটা হলো বিএনপির বর্গ, আর এটা হলো অন্যদের যে বর্গটা 11 দলীয় বর্গ। বিএনপির বর্গটা আগের বন্দোবস্তটাকে প্রতিষ্ঠিত রাখতে চাইতেছে। তার প্রমাণ কি, বিএনপিতে যতগুলো নমিনেশন দেওয়া হয়েছে আপনি খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকেই যারা ওই বন্দোবস্ত টিকিয়ে রাখতে পারে তাদেরকে নমিনেশন দিছে। আর আমরা যারা 11 দলীয় একটা সমঝোতা, একটা বর্গ, আমরা চাইছি যেন নতুন একটা বর্গ দাঁড়াক, যেখানে আদর্শ ভিত্তিক, মানুষের অধিকার ভিত্তিক একটা রাজনীতি হবে। তো সেটা যদি হয়, তাহলে ওই চাঁদাবাজি দূর হবে। আপনারা ধরে রাখতে পারেন, উনি তো বলছেন যে বিএনপির পাশাপাশি অন্যান্য 11 দলে যারা, তারাও চাঁদাবাজি করেছেন। না ভাই, চাঁদাবাজি করছেন এটা আপনি বলতে পারেন, হ্যাঁ, 2-1টা হয় নাই তাও বলি না, কিন্তু বড় মাপের চাঁদাবাজি, এটা মানতে হবে আপনাকে। কিন্তু বড় মাপের যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনি, হ্যাঁ, 2-4 জন করলে করতে পারে, কিন্তু বড় মাপের যে চাঁদাবাজিটা, সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। বিএনপি ইচ্ছা থাকুক না থাকুক, বিএনপি তাদের দল টিকে রাখার জন্যই সেটা করতে হয়। ক্ষমতার অপব্যবহার 5 আগস্টের পর ক্ষমতা চর্চা করছে কারা? একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার করছে। সেই সরকারে প্রত্যেকের মধ্যে স্বার্থ নেওয়ার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে সেই, মানে ধরেন, সে সক্ষমতাও নাই। ফলে আমরা এই সরকারের মধ্যে কোনোভাবে পাওয়ার এক্সারসাইজ করার মতো জায়গা আমরা আসলে নিতে পারি নাই, এবং আমরা সেটা চাইও নাই। কারণ আমরা চাইছি যে এই সরকারটা সংস্কার, বিচার এবং নির্বাচনের দিকেই আগায় যাক, সেটাই আমাদের চাওয়া ছিল। আর আমাদের জোটটা নীতিভিত্তিক। এখন কি ইসলামী যে ওলামা কেরামরা বলছেন, এখানে একটা কথা হলো যে যারা বলছেন তারা হলো আসলে রাজনৈতিক চিন্তার না। আপনি জানেন যে আধুনিক রাষ্ট্র কি করে চলে, নির্বাচন কি করে হয়, তার সাথে ইসলামপন্থী যারা মানে একাডেমিশিয়ান আছে, তাদের চিন্তার একটা ফারাক আছে। এটা আমাদের হয়তো দুর্ভাগ্যজনকই। তো যারা ওই জায়গা থেকে বলছেন, তারা তাদের একটা মদর্শী জায়গা বলছেন। এবং আপনি জানেন যে ইসলামে কিন্তু কোনো পুরোহিতন্ত্র নাই, মানে একজনের কথা বললেই তা না, তারও ইস্তেহাদ আছে, আমারও ইস্তেহাদ আছে। হযরত এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা ইয়া ছিলেন যে কোনো একটা বিষয় যদি কোরআন আয়াত থাকে ঠিক আছে, হাদিস থাকলে ঠিক আছে, সাহাবা কেরামের কল থাকলে ঠিক আছে, এরপরে যদি হয় হুম রিজাল নাহনু রিজাল, তারও ইস্তেহাদ করার অধিকার আছে, আমারও ইস্তেহাদ করার অধিকার আছে। ফলে যারা বলেছেন তার মধ্যে অনেকেই এটা স্বাক্ষর করেন, এটা আমরা জানি, হয়তো সে সামনে আসবে দেখবেন। আর যারা বলেও থাকেন, এটা তাদের মতামত। আমরা মনে করি এটা ইসলামের স্বার্থের একটা জোট, ইসলামের পক্ষের একটা জোট। এটুকু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমারও জানার ইচ্ছা যে উনি একটা বলছেন যে বাইনারি পদ্ধতি চলে আসলে বাংলাদেশে, যে বিএনপি আওয়ামী লীগ। এখন বিএনপির পক্ষে একটা মার্কা এস্টাবলিশড হয়ে গেছে, ধানের শীষ। কিন্তু আপনাদের যে বর্গ, সেই বর্গে তো প্রতীকগুলো আলাদা আলাদা, জনগণের কাছে পৌঁছাতে পারবে না। বর্গের মধ্যে দুইটা মার্কা খুব বিখ্যাত মার্কা। একটা হলো হাত পাখা। হাত পাখা গত আমলগুলোতে আমরা স্থানীয় সরকার নির্বাচন করছি। এখন আমার টপ করে আমার অনেকে বলে ফেলে ফ্যাসিস্টদের নির্বাচন করছে, এটা বিএনপিও করছে, সবাই করছে। আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন করে হাত পাখা, এটা বাংলাদেশের মানুষ জানে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো দাড়িপাল্লাও, এটা ঐতিহাসিক মার্কা, এটা মানুষ জানে। তার চেয়ে বড় কথা হলো আমাদের যারা প্রার্থী, সেই প্রার্থীদেরকে মানুষ চেনে। কারণ আমাদের 2 শায়েখ 2 পীর সাহেব, তারা প্রতিদিন 2টা করে মাহফিল করেন, 4টা করে মাহফিল করেন। প্রতি জায়গায় তারা কমপক্ষে 20 থেকে 15,000 লোকে তারা সরাসরি অ্যাড্রেস করেন। আমাদের যারা মাঠে দাঁড়াইছে, ইলেকশন করছে, ওই এলাকার সবচেয়ে জনপ্রিয়, ওই এলাকার সবচেয়ে ভালো মানুষটা, সবচেয়ে সৎ মানুষটা, সবচেয়ে সমাজসেবী মানুষ দাঁড়াইছে। ফলে আমাদের জন্য মার্কাটাই মুখ্য হয়ে উঠবে না, এটা বিএনপি সহ আগের প্যারাডাইমের জন্য মুখ্য হয়ে ওঠে। আমেরিকা থেকে আইনা, ব্রিটেন থেকে আইনা, লন্ডন থেকে আইনা টপ করে বসায় দেয়, টাকা খায় বসায় দেয়। আর আমাদের এখানে প্রার্থী সিলেকশনের পদ্ধতি আপনি জানেন ভাই, দেখবেন যে এখানে একেবারে গণমানুষ হয় না, আমাদের কোনো